আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবার ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দেব সেটি হচ্ছে একটি ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার। বইটির নাম হচ্ছে দ্য লাস্ট হাউস অন নিডলস স্ট্রিট। লেখক ক্যাটরিনা ওয়ার্ড, অনুবাদ কুদরতে জাহান, প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 2023, প্রকাশনী গ্রন্থরাজ্য, প্রচ্ছদ সজল চৌধুরী, পৃষ্ঠা সংখ্যা 302, মুদ্রিত মূল্য 580 টাকা, আর জনরা হচ্ছে ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষিপ্তটুকু পড়ে নিচ্ছি। এটা একটা সিরিয়াল কিলারের গল্প, অপহৃত এক শিশুর গল্প, প্রতিশোধ আর মৃত্যুর গল্প। যা বললাম তার সবই সত্য, কিন্তু তারপরও এগুলো মিথ্যাই। নিডলেস স্ট্রিটের শেষে শুরু হয়েছে একটা বন। বনের ধারে দাঁড়িয়ে আছে শেষ বাড়িটা। সেখানে আছে এক কিশোরী যার বাইরে যাওয়া বারণ, এক লোক যে সারাদিন টিভির সামনে পড়ে থেকে তার নিজের ছিন্ন স্মৃতির সুতোগুলো এড়িয়ে চলতে চায়, আর আছে একটা বিড়াল যে কিনা ঘুমাতে আর বাইবেল পড়তে ভালোবাসে। নিগুড় এক রহস্যের বন্ধনে জড়িয়ে আছে এরা। সমস্যা শুরু হয় তাদের সামনের বাড়িতে এক প্রতিবেশী আসার পর। জঙ্গলের বাঁশ গাছের তলায় লুকিয়ে থাকা সত্যটা উন্মোচিত হয়ে যাবার আশঙ্কা দেখা দেয়। এরপর কি ঘটবে তা হয়তো আন্দাজ করতে পারছেন আপনারা। হয়তো ভাবছেন এরকম গল্প তো কতই পড়েছি। ঠিক সেখানেই ভুলটা হচ্ছে আপনার। ক্যাটরিনা ওয়ার্ডের দ্য লাস্ট হাউস অন নিডলেস স্ট্রিট বইটা পড়লে ডার্ক ফিকশনের এক ভয়াল জগৎ উন্মুক্ত হবে আপনার সামনে। তো আমি রিভিউটি শুরু করছি। নিডলেস স্ট্রিটে একটি পুরানো পরিত্যক্ত বাড়ি রয়েছে যেখানে টেড বেনারম্যান নামের এক লোক থাকে। সাথে থাকে তার মেয়ে লরেন ও একটি অদ্ভুত বিড়াল অলিভিয়া। টেড চারপাশ থেকে বেশ বিচ্ছিন্নভাবে জীবন কাটায়। বাড়ি জানালা বন্ধ, প্রায়ই ঘরে থাকে সে। রাত দিন অতীতের স্মৃতি নিয়ে কাটায়। পাশের বাড়িতে ডি নামে একজন থাকতে আসে। তার ছোট বোন লুলু অনেক বছর আগে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। ডি মনে করে তার বোনের হারিয়ে যাওয়ার পেছনে টেডের হাত রয়েছে। সেই ঘটনার প্রভাব আজও তার জীবনে রয়ে গেছে এবং বাকি কাহিনীতে রহস্যকে ঘিরে নানা জটিলতা ও ওলটপালট দেখা দেয়। লেখিকা এই কাহিনীতে সময় ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ব্যবহার করেন। বইটি পড়তে গেলে আপনি প্রাথমিকভাবে যা বুঝবেন, পরে সেই বোঝাপড়ায় প্রশ্ন উঠতে শুরু করবে। কেউই নির্ভরযোগ্য নেই সম্পূর্ণভাবে। স্মৃতি, বিষয়ভিত্তিক বিভ্রান্তি ও আবেগের ছায়ায় প্রায় সবকিছু মীমাংসাহীন মনে হতে পারে। গল্পটা একটু এরকমই, যে অদ্ভুত টাইপের, যে আপনার বুঝতে একটু সমস্যা হতে পারে। তো টেডের অতীতে কি ঘটেছে, তার মায়ের সাথে তার সম্পর্ক, স্মৃতির অপূর্ণতা ও অন্ধকার অংশ, আর তার ছোটবেলার যে আঘাত ও ট্রমা, এসবের কথা যে কাহিনীতে এসেছে। হ্যাঁ, তারপরে স্মৃতি, ভূত প্রেত, সত্য মিথ্যার সীমা, এসব ব্যাপার এমন ভাবে এসেছে যে মনে হচ্ছিল বইয়ের কিছু অংশ ভুল বা বিকৃত। অতীত ও বর্তমানের ফ্ল্যাশব্যাক, স্মৃতির টুকরো টুকরো অংশ, অপরিচিত ঘটনা, এসব বইতে স্লো ভাবে প্রকাশ পেয়েছে। অবসেশন, গোপন রহস্য ও আইডেন্টিটি কনফিউশনের সৃষ্টি করে। কে কি আসলে, কি ঘটেছে তাকে নিয়ে বিশ্বাসগুলি কতটা যুক্তিযুক্ত, চরিত্রটা কি সত্যি তাদের নিজের পরিচয় স্মৃতি জানে। যেখানে চরিত্রটাই আসলে কনফিউজ, সেখানে পাঠক তো কনফিউজ হবেই। টেড ব্যানারম্যান হচ্ছে বইয়ের প্রধান চরিত্র। অতীতের অত্যাচার আর স্মৃতির গোপন অংশে সে আচ্ছন্ন থাকে। সে আসলে কেমন মানুষ সেটা বুঝে ওঠা কঠিন। টেডের মেয়ে লরেন, গল্পে তাকে মায়াবীভাবে উপস্থাপন করা হয়েছে। তার অস্তিত্ব ও কর্মকাণ্ড কখনো কখনো রহস্যময় মনে হয়, আর সেটা পাঠকের মনে প্রশ্ন তৈরি করেন। আসলে লরেনের চরিত্রটা একটু রহস্যময় টাইপের ছিল। অলিভিয়া নামের বিড়ালটির দৃষ্টিভঙ্গি হিসেবে গুরুত্বপূর্ণ। অলিভিয়া প্রায়ই ধর্মগ্রন্থের উদ্ধৃতি নিয়ে কথা বলে। তার বিশ্বাস, দর্শন, কাজ টেড ও লরেনের জীবনের সাথে সম্পৃক্ত। অ্যাকচুয়ালি বইয়ের সব ক্যারেক্টার আসলে রহস্যময়। বিড়াল কথা বলে, বিড়াল বাইবেল পড়ে, এটাও তো একটা অদ্ভুত ব্যাপার। দিয়ে এমন একজন যে তার ছোট বোনকে হারানোর পর থেকে রহস্যের সাথে লড়তে থাকে। তার আবেগ, ইচ্ছা, সন্দেহ সবই গল্প উত্তেজনা পাঠকের সঙ্গে সম্পর্ক তৈরি করে। গল্প রহস্য এবং টুইস্টে ভরা ছিল। নির্জন বাড়ি, স্মৃতি, অন্ধকার, ভয়, ট্রমা সব মিলিয়ে একটি মেমোরেবল মর্মস্পর্শী আবহ তৈরি হয়েছিল। এই গল্পে কোনো হিরো বা ভিলেন ছিল না। প্রায় সবাই তাদের ব্যথা নিয়ে বেঁচে চলেছে, ভুল করে চলেছে। কিছু ক্লু আর টুইস্ট অতিরঞ্জিত মনে হতে পারে। লেখক আচমকা টুইস্ট দেওয়ার জন্য অনেক জায়গায় ইচ্ছাকৃতভাবে ভুল ধারণা দিয়ে রেখেছিলেন পাঠকদেরকে। চরিত্রগুলোর সাথে কানেক্টেড হওয়া যাচ্ছিল না রহস্যের উত্তেজনা বেশি থাকার কারণে। অ্যাকচুয়ালি ওটাতে এমন ধরনের রহস্য ছিল, এমন অদ্ভুত ধরনের রহস্য ছিল যে আপনি ওগুলিতে যখন ফোকাস করতে যাবেন তখন না চরিত্রের সাথে কানেক্টেড হতে পারবেন না, ওগুলির দিকে মনোযোগটা বেশি থাকবে।
তো ফলে গল্পের বেশিরভাগ অংশই না মানে ধীরগতি ছিল আসলে, মানে যে কারণে না মানে বোরিং লাগতে পারে। এই রহস্যের কারণেই হোক বা মানে বইটার মানে একটু সাইকোলজিক্যাল থ্রিলার বইগুলি একটু মানে প্রথম দিকে একটু স্লোই থাকে, শেষের দিক দিয়ে গিয়ে আসলে মেন জিনিসটা উন্মোচিত হয়তো তখন সম্ভবত একটু ফাস্ট মনে হয়। তো আর প্রথম দিকে সেজন্য বোরিং লাগে। তো গল্পের কিছু অংশ আবছা টাইপের ছিল, সেগুলোতে আসলে লেখক কি বোঝাতে চেয়েছে সেটাও পাঠকদের জন্য চ্যালেঞ্জিং। আপনাদের নিজেকেই মানে যে পড়ছে তারই বুঝে নিতে হবে আসলে কি বলতে চেয়েছে লেখক। দ্য লাস্ট হাউস অন নিডলেস স্ট্রিট একটি সাহসী, মনস্তাত্ত্বিকভাবে গভীর এবং রহস্যে ভর্তি বই, যা পাঠককে শুধু প্রতিটি ঘটনা সম্পর্কে ভাবতে বাধ্য করে তার নিজস্ব অনুমান ও বিচার দ্বারা। এটি হরর, থ্রিলার ও মনস্তাত্ত্বিক উপাদানগুলোর মিশ্রণ। প্রথাগত ভৌতিক হররের ভীতি কম, বেশি আছে মানবিক ও মানসিক অন্ধকার, স্মৃতি ও পরিচয়ের খোঁজ। যারা রহস্য, টুইস্ট, অবিশ্বাস্য ন্যারেটিভ চার্জ পছন্দ করেন, মনস্তাত্ত্বিক উপাদান ও চরিত্রের মানসিক অবস্থা অনুসন্ধান করতে আগ্রহী, ধীরগতির কিন্তু দারুণ একটি আনটিল দ্য এন্ড অনুভূতি চান, তাদের জন্য এই বইটি, তারা এই বইটি পড়ে দেখতে পারেন। তো এই বইটির ব্যাপারে আমি যেটা বলবো যে যারা যদি সাইকোলজিক্যাল থ্রিলার পড়তে পছন্দ করেন তাদের কাছে এই বইটা ভালো লাগবে। যেমন আমি নিজেও সাইকোলজিক্যাল থ্রিলার বই মানে পড়তে অনেক পছন্দ করি, আমার কাছে অনেক ভালো লাগে। তবে এটা কিন্তু শুধু সাইকোলজিক্যাল থ্রিলার না, এটা কিন্তু ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার। এবং ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলারগুলি হয় কি অনেক সময় আমাদের অনেক কিছু বোধগম্যের বাইরে থাকে, কারণ মানব জীবনে আসলে অনেক অন্ধকার দিক থাকতে পারে। বিশেষ করে যাদের মানসিক রোগ থাকে, যাদের জীবনে ট্রমা থাকে, তাদের লাইফটাই কিন্তু মানে অন্ধকারাচ্ছন্ন থাকে। এবং দেখা যায় কি তারাও এমন কোনো কাজ করে যেগুলো আসলে অন্ধকারাচ্ছন্ন কাজ, মানে মানুষ আসলে যে পরিবেশে বড় হয় সেই রকম এফেক্টে তো তার উপর পড়ে এবং সে সেই রকম জিনিসই কিন্তু করতে চায়। তো এই বইতে যেটা এসেছে আসলে কি, এখানে টেড বেনারম্যানের আসলে একটা ছোটখাটো ট্রমার ব্যাপার আছে। আসলে বইটা পড়তে গেলে আপনি বুঝবেন। এই বইটা পড়ার মধ্যে পড়ার জন্য আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এই বইটা না আসলে মনোযোগ না যদি আপনি না দিতে পারেন তাহলে আসলে বইটি পড়বেন না। কারণ কেন, এই বইটা আমি প্রথমে যখন পড়া শুরু করেছিলাম তখন মনোযোগ একটু কম দিয়েছিলাম। অনেক বই কিন্তু আছে যেগুলোতে আপনি হালকা মনোযোগ দিলেও কিন্তু পড়তে পারবেন, হ্যাঁ, আপনার অতটা গভীর মনোযোগ দেওয়া লাগবে না। কিন্তু এই বইটা পড়তে গিয়ে না আমি দেখলাম যখন আমি হালকাভাবে পড়ছি মনোযোগ দিয়ে, তখন আমি না অনেক কিছু বুঝতে পারছি না। মানে পড়ছে হঠাৎ করে ভাবলাম কি হলো, মানে এমন কি ছিল যে হঠাৎ করে এই কথা আসলো কেন বা কাহিনী এরকম হলো কেন। তো তখন আমি কি করলাম, তখন আমি মনোযোগ দিয়ে পড়লাম। মনোযোগ দেওয়ার পরে আমি তখন মানে বুঝতে, তখন আর কি বইটা বুঝতে আমার জন্য একটু সহজ হয়েছে। কিন্তু আমি তারপরে বলবো কি এই বইটা না আমি অ্যাকচুয়ালি মানে একদম যে একটা বুঝবো যে সেই জিনিসটা আসলে আমার মধ্যে হয়নি। আমি বুঝলাম না এটা কি ডার্ক সাইকোলজিক্যালের কারণ, সাইকোলজিক্যালের কারণে, কারণ ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার কিন্তু আমি এর আগেও পড়েছি এবং সেগুলো কিন্তু আবার বুঝতে পেরেছি। হ্যাঁ, এখানে হয়েছে কি, এখানে এতটাই রহস্য ছিল, রহস্যের উত্তেজনা এতটাই ছিল যে মানে চরিত্রের সাথে কানেক্টেড হতে পারি না। চরিত্রগুলো তো অদ্ভুত ছিল, মানে এগুলো আসলে আদৌ আছে কি নেই, না কারো চিন্তা না কল্পনা, মানে এগুলোই বোঝা যাচ্ছিল না। এবং একটা মানুষের মানে জীবন, বিশেষ করে মানে যদি আপনি চারপাশে আবদ্ধ থাকেন না, এখন আমি কিভাবে বলবো, কারণ আমি তো নিজে একটা নর্মাল লাইফ পেয়েছি, আমি নর্মাল একটা লাইফ লিড করেছি ছোটকাল থেকে। সাধারণ মানুষ যারা সবাই যারা যেভাবে বড় হয় আমি সেভাবে বড় হয়েছি। তো আমি সাধারণ মানুষদের মতো হয়েছি এবং আমি অন্যরকম না। কিন্তু আমি এসব বই পড়ার পর আমার যেটা মনে হয়েছে যে অ্যাকচুয়ালি মানুষ যদি আহ মানে বাইরের মানুষের সাথে বেশি না মিশে ঘরের মধ্যে থাকে তখন সে কি করে নিজের একটা জগৎ বানিয়ে নেয় এবং নিজের জগতে মানুষ না অনেক কিছু অদ্ভুত করতে পারে। এখন আপনি যদি বাইরে না যান, বাইরের মানুষের সাথে যদি না মিশেন, তাহলে আপনি কিন্তু নিজে নিজে অনেক কিছু আপনি মানে বানিয়ে নিতে পারেন যে আমি এইটা করি ওইটা করি, আপনার কাছে ওগুলি না নর্মাল মনে হবে। ওগুলি মানে মনে হবে না যে খারাপ বা ভালো, মানে এগুলো আপনি বুঝবেন না কারণ আপনি তো বাইরের পরিবেশে মিশেনি নি। হ্যাঁ, আপনাকে সে শিক্ষাই দেওয়া হয়নি যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ। তো আমি এখানে বলবো কি, এখানে আসলে পজিটিভ প্যারেন্টিং এর একটা ব্যাপার আছে। আসলে যে জিনিসটা হয়েছে আমার মনে হয় ইদানিংকার সময়ে এই জিনিসটা বেশি বাড়ছে যে পজিটিভ প্যারেন্টিং এর অভাব। বাবা মা দুজনেই ব্যস্ত থাকে এবং ব্যস্ত না থাকলেও দেখা যায় কি যে তারা সন্তানকে সেরকম সময় দেয় না। আর এখনকার সন্তানরাও একটু অন্যরকম। আমার মনে হয় কি যে আমরা একটু বোকা টাইপের ছিলাম আমাদের সময়, বা আমাদের সময় আবার আমরা শুনেছি যে আমাদের বাবা মারা মানে আমাদের যারা বড় তারাও নাকি আরো আরো বেশি বোকা ছিল। অথচ এখনকার বাচ্চাদের দেখে মনে হয় কি তারা অনেক চালাক। মনে হয় যে জন্ম নেওয়ার মানে কয়েক মাস পর থেকেই তারা এত দ্রুত সবকিছু বুঝতে পারে। আমি আমার ভাতিজাকে দেখি মাত্র ৮ মাস বয়স, তার মধ্যে সে আম মানে সবকিছু যেভাবে বুঝে বা বুঝার চেষ্টা করে, মানে আমার কাছে অদ্ভুত লাগে যে মানে মনে হয় কি যে এতটুকু বয়সে অনেক কিছু বুঝে, আমাদের কথা বুঝে, তারপরে পরিস্থিতি বুঝে। তো এগুলো খুব মানে আমার কাছে মজা লাগে। তো এই যে একটা বাচ্চা, এই যে আমাদের ঘরে এখন একটা বাচ্চা আছে। এখন এই বাচ্চা আসলে
কিরকম ভাবে বড় হবে, সে খারাপ হবে ভালো হবে নাকি, সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আমাদের উপর। আমরা তাকে কি শিক্ষা দিচ্ছি, কিরকম পরিবেশ দিচ্ছি সেটার উপর। এই বইটার কাহিনী অ্যাকচুয়ালি আপনারা বলবেন যে এটার সাথে এটার মানে সম্পর্কটা কি, আমি যা বলছি আসলে এটার সাথে সম্পর্ক রয়েছে বইটার কাহিনী, সেটা আপনারা বইটা পড়লে বুঝবেন। এখন আমি যদি বলে দিই তাহলে পুরো স্পয়লার হয়ে যাবে, কারণ একদম মানে জিনিসটা কি হয়েছে, মানে শেষের দিকে যে জিনিসের টুইস্ট বা যেটা মেন জিনিস সেটাই আসলে মানে সেটা বললে আপনারা বুঝতে পারবেন, আর সেটা বললে স্পয়লার হয়ে যাবে। সেজন্য আমি বলছি না। আমি শুধু বলবো যে এখানে এই জিনিসটা আসলে যে জিনিসটা দেখানো হয়েছে যে মানুষের পরিবেশ, মানুষের যে লালন পালন করা, এগুলো একটা মানুষের মনের উপর প্রভাব ফেলে। এবং বিশেষ করে মানুষ না, বেশিরভাগ আপনি দেখবেন যে একটা মানুষ যদি খারাপ হয় বা যদি মানে তার কোনো সমস্যা থাকে, আপনি দেখবেন কি বেশিরভাগ সময় তার ছোটবেলায় বা তার অতীতে কোনো একটা ট্রমা আছে যেটার কারণে সে এমন হয়েছে। হ্যাঁ, আসলে হয়েছে কি, ট্রমা আমি মনে করি অনেকের জীবনে আসে, তবে আমার মনে হয় যেটা যে ছোটকালের ট্রমা অ্যাকচুয়ালি কেউ ভুলতে পারে না, বড়কালের ট্রমা সম্ভবত ভুলতে পারে। কেন বললাম, কারণ আমার ছোটবেলায় না কোনো ট্রমা টাইপের ঘটনা নেই, কিন্তু বড় হওয়ার পরে হ্যাঁ আমার লাইফে ট্রমা টাইপের ঘটনা এসেছে। আহ আমি অনেক ট্রমায়, হ্যাঁ ট্রমা জিনিসটা আমি আসলে মোকাবেলা করেছি। আমি এটা হতে পারে যে আমি হয়তো আল্লাহর রহমতে মানে সেরকমই স্ট্রং যে ট্রমা মোকাবেলা করতে পারবো। অনেকে আছে বড় হলেও ট্রমাটা মোকাবেলা করতে পারে না। হ্যাঁ, মানে সবার আসলে সহ্য শক্তি একরকম না। তো এখন আহ তো ছোটবেলায় তো সবার মনই কোমল থাকে, নরম থাকে, তখন তো সহ্য শক্তি কম থাকে, তো তখন বাচ্চা যা দেখে তখন কিন্তু সে মানে ভয়ও বেশি পায় বা সবকিছু তার কাছে অদ্ভুত লাগতে পারে। এবং তখন তার মনে, বাচ্চারা তো আর অতটা বোধ বুদ্ধি সম্পন্ন হয় না, মানে ওই জিনিসটা বিচার বুদ্ধি তাদের থাকে না যে কোনটা ঠিক কোনটা বেঠিক। তো তারা কি করে ওই জিনিসটাকে ক্যাপচার করে নেয় তাদের মনের মধ্যে, তখন তাদের কাছে ওটা স্বাভাবিক লাগতে পারে, খারাপ কিছু তাদের কাছে মনে হবে কি স্বাভাবিক। এই যে বর্তমানে আমরা দেখি না বাচ্চাদেরকে বেশি অনৈতিক কাজ করতে দেখতে, এটা কেন হয়? কারণ তারা বেশি বেশি দেখা যায় যে টিভি দেখে, তারপরে মোবাইল স্ক্রলিং করে। তো ইন্টারনেটে অনেক কিছু, অনেক খারাপ ধরনের জিনিস থাকে, তো বাচ্চারা তো সেগুলো ক্যাপচার করে নেয় এবং পরে সেগুলোই করতে চায়। আপনি যা শিক্ষা দিবেন তারা তো তাই শিখবে। তো এই জিনিসটাই হয়েছে। এই কারণে হয় কি, সে বাচ্চাটা এমন করে হতে থাকে। এবং আপনি যদি সঠিক সময় ছোটকালে যদি তাকে না বুঝান, সে বড় হয়ে জীবনেও চেঞ্জ হবে না। আমরা অনেকে বলে যে এটাকে সুযোগ দাও, কেউ কোনো ভুল করে তখন বলা হয় যে সে শুধরে যাবে, তাকে সুযোগ। আমার মনে হয় না এটা কখনো হয়। আমি আমার লাইফে এমন দেখেছি যে যারা খারাপ মানুষ বা যারা ভুলভাল করে, উল্টাপাল্টা করে, তাদেরকে অনেকবার সুযোগ দেওয়ার পরও না তারা ঠিক হয় না। এটা কি তারা ইচ্ছা করে এমন করে নাকি তাদের স্বভাবের জন্যই তারা মানে আটকায় এভাবে যে ঠিক হতে পারবে না, সেটা আমি আসলে বুঝি না। তবে আমি মনে করি যদি কেউ বড় হওয়ার পরে এরকম জিনিস থাকে, ছোটবেলায় অনেক কিছু আসলে বোঝা যায় না, কেউ ট্রমার মধ্যে থাকলেও না সেটা বলে না। বা ছোটবেলায় আমরা মানে বাচ্চাদের অনেক কিছুকে না মানে ভাবে কি নর্মাল, মানে অনেক ভয় বা যাই করে না কেন বাচ্চারা সেটাকে নর্মাল ভাবে না, সেটাকে এতটা গুরুত্ব দেয় না। বড় হওয়ার পরে গিয়ে কিন্তু সেটা ধরা পড়ে যে এটা আসলে নর্মাল না। তো আমি মনে করি যখনই বোঝা যাবে তখনই আমার মনে হয় যার নিজের সাথে জিনিসটা হবে, সে যদি নাও বুঝতে পারে বা সে তো তার তো বুঝার কথা না, বা সে বুঝলে অনেক সময় সে হয়তো চাইবে না, তো আমার মনে হয় তার আপাতত উচিত তাকে আসলে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া। কারণ আমি মনে করি, আমি জানি না মানুষ কেন মানে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে চায় না, কেন বলে যে পাগলের ডাক্তার। পাগল আসলে কি, মানুষের যদি শরীরের অসুখে, আমরা যদি শরীরের অসুখ ডাক্তারের কাছে যেতে পারি, মনের অসুখ হলে কেন ডাক্তারের কাছে যেতে পারবো না? শরীরের অসুখের জন্য যেমন বিভিন্ন ডাক্তার রয়েছে, তেমন মনের অসুখের জন্য তো ডাক্তার রয়েছে, সাইকিয়াট্রিস্ট রয়েছে। তারা মনের অসুখ মানে আম, তারা মানে মনের অসুখটা কি তারা ইয়ে করে, কি বলে, চিকিৎসা করে মনের অসুখের। তো আমার কথা হলো যে তাহলে আমি কেন, আমার যদি সমস্যা থাকতেই পারে ভাই, মানসিক সমস্যা মানুষের থাকতেই পারে। আপনি যদি ট্রমা বা কোনো কিছু নাও হন, এমনও হয় এখনকার সময় মানে মানুষের কাজের চাপে বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে মানুষের কিন্তু প্রেশার পড়ে। আমার নিজের সাথে এমন হয়েছে, মনে হয়েছে মাঝে মাঝে যে আমি পাগল হয়ে যাচ্ছি, প্যানিক অ্যাটাক হচ্ছে, অনেক সময় হয় আপনার টেনশন বা প্রেশারে এরকম হয়। তো এখন হয় কি, হ্যাঁ আমার হতে পারে যে আমি হয়তো সেটা আটকে ফেলেছি। বললাম না যে সবার শুধু শুধু মানে এক না, আমার মাঝে মাঝে মনে হয় আমার কি অনুভূতি কম, যে কোনো কিছু সহজে আমার গায়ে লাগে না, এটা মাঝে মাঝে আমার মনে হয়। এবং হয় কি যে জিনিসটাকে মানে আমার প্রথমে মাঝে মাঝে এমন হয় যে প্রথম খুব মনে হয় কি পাগল হয়ে যাবো। তারপর আবার স্থির হই বা বই পড়ি, বা এখন আমার ভাতিজা তার সাথে খেলা করি, তা দেখা যায় কি এই জিনিসগুলো যখন করি না বা কারোর সাথে মন খুলে কথা বলি, তখন না আমার আর মানে ওই জিনিসটা অত ট্রমাটা অতটা আঘাত করতে পারে না। কিন্তু আমি অনেকের বেলায় দেখেছি যে তাদের মনে দীর্ঘস্থায়ী ট্রমা, দীর্ঘস্থায়ী দুঃখ থেকে যায়, মানে অনেক দিন ধরে। এবং এটা কিন্তু খুবই ভয়ঙ্কর, এই হতাশা, এই মন খারাপ যদি মানে অনেক দিন ধরে থাকে, তাহলে কিন্তু সেটা একটা বিপদ সংকেত। এবং
সেই মানুষটার লাইফটা কিন্তু অনেক খারাপ হতে পারে। তো আমি মনে করি এই বইটা, হ্যাঁ আপনারা বলতে পারেন যে বইয়ের কথা বলতে গিয়ে কই চলে গেছি, হ্যাঁ এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা শুনতে চাইলে শুনতে পারেন, না শুনতে চাইলে শুনতে না পারেন, কিন্তু আমি যেটা বললাম সেটা আমি মনে করি যে সেটা ইম্পর্টেন্ট ছিল, এবং যেহেতু বইয়ের সাথে রিলেটেড সেজন্য আমি কথাগুলো বললাম। তো এই বইটা পড়লে আসলে আপনারা বুঝতে পারবেন আমি কেন এই কথাগুলি বলেছিলাম, যে পজিটিভ প্যারেন্টিং বা পরিবেশ একটা মানুষের জীবনে কেন গুরুত্বপূর্ণ। একটা মানুষের পুরো লাইফটা নষ্ট হয়ে যায় যদি তার, বিশেষ করে যদি তার মানে পরিবেশটা খারাপ হয়। এবং আমি সবচেয়ে বেশি দোষ দেবো কি বাবা মারই। বাবা মারা অনেক সময় দেখা যায় কি যে ভালো করতে গিয়ে সন্তানের, বাবা মারা আসলে কখনো মানে খারাপ চায় না সন্তানের, কিন্তু ভালো করতে গিয়ে অনেক সময় তারা এমন কিছু করে ফেলে যেটা আসলে সন্তানের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তো প্রতিটা বাবা মার আসলে বোঝা উচিত যে কি করতে দেওয়া উচিত, কি করতে দেওয়া উচিত না। আর কখনো আমি মনে করি কি সন্তানকে কখনো বাইরের পরিবেশ থেকে আলাদা করবেন না। সন্তানদেরকে আরো বেশি বেশি বাইরের পরিবেশে মিশতে দিবেন। তারা যতটা মিশবে, যতটা বাইরে যাবে, ততটা তারা অনেক কিছু শিখবে। তারা ভদ্রতা শিখবে, ভালো, হ্যাঁ খারাপ জিনিস অবশ্যই শিখবে। সবকিছুরই নেগেটিভ পজিটিভ দিক থাকে। আপনি ঘরে রাখলেও যেমন সে সম্পূর্ণ মানে ভালো থাকবে না, সে খারাপই হবে। তো সেরকম বাইরে গেলে স্বাভাবিক সেটাই হবে। সে অনেক কিছু হয়তো শিখবে, কিন্তু সে ভালো অনেক কিছু করতে পারবে, এবং সে নিজের থেকে অনেক কিছু মানে করা শিখতে পারবে। সে ভীতু হবে না, সে আত্মবিশ্বাসী হবে। তো অনেক আসলে দরকার আছে, এবং স্কুল কলেজ এগুলো তো দরকারই আছে। তো এই বইটাতে আমার মনে হয়েছে, আসলে আমার মনে হলো কি যে কিছু কিছু মা বাবার কি মানসিক সমস্যা থাকে, সেজন্য কি তারা ছেলে মেয়েদের সাথে এমন করে, আসলে ঠিক বোঝা যায় না। আর কিছু কিছু মানুষ থাকে প্রচন্ড পরিমাণে স্বার্থপর, তাদের একটু মানসিক সমস্যা থাকে, হয়তো তারা নিজেরাও বুঝে না। বিশেষ করে আমার মনে হয় সিঙ্গেল প্যারেন্টদের মধ্যে এটা হয়, যাদের বিশেষ করে ডিভোর্স হয়ে যায়, সন্তান রয়ে যায় একজনের কাছে, তাদের মনে একটা ট্রমা থাকতে পারে। হয়তো হয়তো একজন ছাড়তে চেয়েছে, একজন ছাড়তে জানে, তো যে ছাড়তে জানে তার মনে ট্রমা থাকতেই পারে। আবার যখন কেউ মানে বিধবা হয়ে যায়, বিপত্নিক হয়ে যায়, আমার মনে হয় কি তাদের মধ্যে এই জিনিসটা, তখন তারা পুরোপুরি সন্তানের উপর নির্ভরশীল করে। তখন না তারা এমন কিছু করতে যায়, মানে ভাবে কি আমার এরাই তোমার সব, হ্যাঁ তো এদেরকে নিয়ে বাঁচবে, এদের জন্য সব করবো, করতে গিয়ে অনেক সময় দেখা যায় কি তাদের ক্ষতি করে ফেলে, বুঝে না। তো এই জিনিসটা আমি বললাম যে আসলে পজিটিভ প্যারেন্টিং ব্যাপারটা অনেক জরুরি, এবং এই বইটা পড়লে আপনারা সেটা বুঝবেন কেন বলেছি আমি পজিটিভ প্যারেন্টিং এর কথা। এবং হ্যাঁ, এই বইয়ের যে জিনিসটা আসলে ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার, আসলে এই জিনিসটা ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার বই আমি বললাম না যে আমি আরো পড়েছি, বুঝেছি। এই বইটা কিন্তু আমার বুঝতে সমস্যা হয়েছে, এবং শেষ মুহূর্ত তো আমি বলবো কি আমি আসলে বইটা বুঝিনি। মানে যারা পড়বেন তারা পড়তে পারেন, তারা নিজ দায়িত্বে পড়বেন, এবং আমি বুঝিনি বলে যে আপনারা বুঝবেন না তা না। আসলে আমার আসলে এই বইটা পড়ার সময় মনোযোগ একটু কম ছিল, কারণ বইটা বোরিং। হ্যাঁ আমি তো বললামই যে বইটা বোরিং ছিল। কিন্তু একটা উত্তেজনা ছিল, কি রহস্যটা কি, আসলে কি জিনিসগুলি কি হচ্ছে, এগুলি কি বাস্তবে হচ্ছে না কারো কল্পনায় হচ্ছে, ওই জিনিসগুলির জন্য আসলে আপনার মানে আগ্রহটা থাকবে। হ্যাঁ, আর বইয়ের যদি আমি কথা বলি মানে প্রোডাকশনের, বই প্রোডাকশন ঠিক আছে, ভালো পৃষ্ঠা, গ্রন্থরাজ্যের প্রোডাকশন। বানান ভুল ছিল, নর্মাল ভুল ছিল এমনিতে। এই যে এখানে যে জিনিসটা আছে টেট, এটা অবশ্যই লরেন আর এটা অলিভিয়া। বিড়ালটার নামটা সুন্দর আছে। জঙ্গল, আসলে জঙ্গলের শেষ প্রান্তে বাসা ছিল। সাপ জঙ্গলে তো থাকেই। আচ্ছা, এগুলো হচ্ছে স্যান্ডেল, ক্যাসেট। আসলে এগুলি না মানে বললাম না যে আমার কাছে প্রচ্ছদ এই জিনিসগুলি খুব ভালো লাগে। আমি জানি না বেশি আগের প্রচ্ছদ যেগুলি ছিল, মানে অনেক আগের বই যেগুলো আমি পড়তাম, হ্যাঁ সেগুলোর দিকে আসলে আমি খেয়ালও করিনি। যে বইগুলো আমার কাছে নেই সেগুলোর কথা আমি বলতে পারবো না, কিন্তু যেগুলো আমার কাছে আছে সেগুলোর দিকে আমি দেখলাম মানে আগের বইগুলিতে অতটা প্রচ্ছদ অতটা গুরুত্বপূর্ণ ছিল না, বা গুরুত্ব হয়তো দিত না। হ্যাঁ আমার যেটা মনে হয়েছে, কিন্তু এখনকার আসলে প্রচ্ছদগুলিতে অনেক গুরুত্ব দেয়, এবং প্রচ্ছদটা দেখলেই না আপনি মানে গল্পের যে মূল কিওয়ার্ড গুলো আছে, মূল যে ব্যাপারগুলো আছে সেগুলো ধরে ফেলতে পারবেন। সেগুলি কিন্তু প্রচ্ছদের মধ্যে ফুটিয়ে তোলা হয়, এবং এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি অনেক কথা বললাম, আসলে আমি কেন বললাম, আমি মনে করি কি যে সব মানুষের আসলে মানসিকভাবে ভালো থাকার অধিকার আছে। আপনাদের জীবনে আসলে সমস্যা আসবে, অনেক কিছু আসবে, এবং আমি মনে করি সমস্যার সাথে যে জিনিসটা, যে যারা প্যারেন্টস তাদেরকে বলবো আপনাদের সমস্যা বা প্রবলেম আপনারা কখনো সন্তানদের উপরে ফেলবেন না। আপনাদের লাইফের কারণে, আপনাদের সমস্যার কারণে কেন আপনার সন্তানের জীবনে সমস্যা হবে, এটা তো নিশ্চয়ই আপনাদের কাছেও পরে ভালো লাগবে না। আর যে জিনিসটা আমি বললাম যে যারা মানে সন্তান নেই, মানে যারা নিজেদের জীবন নিয়ে আছেন, হ্যাঁ তারা, যেমন আমি নিজে বললাম যে আমার লাইফে অনেক ট্রমার ঘটনা ঘটেছে, আমি কিন্তু নিজে নিজে ডিল করেছি। আসলে আপনার যখন ট্রমা হবে না, তখন আপনাকে কিন্তু কেউ সাহায্য করতে আসবে না, হয়তো কথা বলবে, কিন্তু সবচেয়ে বড় কথা আপনার কষ্ট শুধু আপনিই বুঝবেন, ওটা আর কেউ বুঝবে না। সো আপনি এটা আশাও করবেন না যে আপনাকে কেউ বুঝে আপনাকে সেই জিনিসটা মানে আপনাকে সে হিল করার চেষ্টা করবে। জিনিসটা হয় কি আপনার নিজেকে বুঝতে হবে যে না আমার এটা ঠিক করতে হবে, আমি এটা ঠিক করতে পারবো, আমি শক্ত হব, স্ট্রং হব, আমাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না বা আমাকে শেষ করে দিতে পারবে না। এই জিনিসটা আপনি মনে রাখবেন, কারণ আপনি যদি শেষ হয়ে যান বা হতাশায় মরে যান, তাহলে আসলে কি হলো, আপনি লুজার প্রমাণ হলেন।
আপনি ধরেন কোনো দোষ করেননি, কিন্তু কারো জন্য বা কারো দোষের জন্য বা কোনো সমস্যার জন্য আপনার সমস্যা হচ্ছে, আপনি কেন সেখানে হার মানবেন? আপনি অবশ্যই সেখানে চেষ্টা করবেন সেটার সাথে লড়াই করার। বলেছি আমি আগেও যে সোজাসুজি সবার এক না, তারপরে চেষ্টা তো করতেই হবে বেঁচে থাকার জন্য। কারণ আসলে আপনি যখনই বাঁচবেন, আপনার জীবনে একটা নতুন জীবন আসবে, তখন মানে নতুন একটা সময় আসবে, দেখবেন যে এই যে ট্রমাটার জন্য বা যে কষ্টের জন্য আপনার মনে হচ্ছিল আপনি বাঁচতে পারবেন না, মরে যাবেন বা আপনার জীবন শেষ, তখন আপনার কাছে মনে হবে আরে আমি তো শুধুই ভুল ভেবেছিলাম, আমি তো আসলে অনেক ভালো আছি। আসলে জীবন এটাই, জীবন মানুষ যে কোনো সময় যে কোনো মানে যে কোনোভাবেই নতুনভাবে শুরু করতে পারে। তবে হ্যাঁ, ছোটকালের ট্রমা লাইফে অনেক বড় ক্ষতি করে। তাই ছোটকালে আমি বলি যে আপনারা যারা প্যারেন্টস আছেন তারা বাচ্চাদেরকে বা যারা প্যারেন্টস হবেন, বাচ্চাদেরকে এরকম কোনো ট্রমা দেবেন না যেটা তাদের মনে স্থায়ী ছাপ দিবে এবং তাদের লাইফটাকে, তাদের সামনের জীবনটাকে অনেক মানে ক্রিটিক্যাল করে তুলবে। বাচ্চাটাকে একটা সুন্দর পরিবেশ দিবেন এবং আপনারাও একটা ভালো পরিবেশে থাকবেন। আর এই বইটা যদি পড়তে চান তাহলে পড়তে পারেন। বইটা খারাপ না, কিন্তু আমি জাস্ট বলেছি আমার কাছে বোরিং লেগেছে, এটাই একটু খারাপ লেগেছে। কিন্তু যখন পড়েছি এবং শেষের দিক দিয়ে বোরিংনেসের কারণে নাকি জানি না একটু বুঝতে কষ্ট হয়েছে, এবং ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলারগুলো আসলে একটু কঠিনই হয়। তো আপনারা পড়ে দেখতে পারেন, ভালো লাগতেও পারে। তো বইয়ের রিভিউটা আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য উৎসাহ পাবো, যেহেতু আমি সবসময় বলি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের যে বইটা, আসলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বললাম না তক্ত কথা আসলে বলতে গিয়ে বেশি মানে বলা হয়ে গেছে। আসলে আমি মনে করি কি যে আমি নিজের জীবনে যেসব বুঝি, মানে বই রিলেটেড কিছু যদি আমার মনে হয় যে ওই ব্যাপারে আমি মানে কোনো কিছু বুঝেছি বা কোনো কিছু আমি মানে আহ, আমার লাইফে আমি মানে যদি মানে দেখেছি, ওটা যদি মনে হয় যে আমি বলতে পারবো এইসব ব্যাপারে, তাহলে আমি সেটা বলার চেষ্টা করি। তো আমি মনে করি যে হ্যাঁ, এই জিনিসটা বললে হয়তো কারো কোনো ভালো হতে পারে বা কেউ কোনো উপায় মানে পেতেও পারে। তো সেই জিনিসটাই আমি বললাম, মানে এই বইয়ের আসলে যদি আমি বলি আজকে এই বই লেসনটা কি ছিল সেটা নিয়ে আসলে বেশি কিছু বলতে চাই না, কারণ সেটা নিয়ে আসলে আমি বলেই দিয়েছি এতক্ষণ। তো আমি জাস্ট বলবো যে হ্যাঁ, যখন আপনার মন খারাপ হবে, যে বললাম না কারো আশায় বসে থাকবেন না, আপনার নিজেকেই কিন্তু নিজের মন ঠিক করতে হবে। এবং এজন্য আপনি অনেক কিছু করতে পারেন, যে যে জিনিসটা আমি করি। যেমন আমি গান শুনি, বই পড়ি, তারপরে আমার এখন তো ভাতিজা আছে তার সাথে খেলা করি, তারপরে ধরেন আড্ডা দিই। আমার মা, তারপরে আমার ভাইয়ের বউ, ওর সাথে আড্ডা দিতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, বাইরে আমি কিন্তু বেশি মানে বাড়ির মানুষের সাথে আসলে আমি নিজেও কিন্তু বাড়ির মানুষের সাথে কম মিশেছি, এবং সেই কারণে সম্ভবত আমার বইয়ের প্রতি বেশি আগ্রহটা এই কারণে হয়েছে, কারণ আমি বইয়ের মধ্যে নিজের দুনিয়া বানিয়ে নিয়েছি। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম না, অনেকে আবার হয়েছে কি এই বাড়ির মানুষের সাথে না মিশে এবং শুধু বইয়ের মধ্যে দুনিয়া বানিয়ে কিন্তু একটু সমস্যায় পড়ে। সবার লাইফ আসলে এক না, আমার সেটা হয়নি, আমি বাইরের মানুষের সাথেও মিশতে পারি। এবং হ্যাঁ, আপনি বাইরে ঘোরাঘুরি করতে পারেন, মুভি দেখতে পারেন। অ্যাকচুয়ালি না, ভালো থাকার জন্য কিন্তু অপশনের অভাব নেই। সমস্যা কি জানেন, আপনি যদি ভালো থাকতে না চান তাহলে আপনাকে কোনো কিছুই ভালো রাখতে পারবেন না। প্রথমে আপনার কি করতে হবে জানেন, আপনার এটা মানতে হবে যে আমি ভালো থাকবো। এই যে এখানে বলেছি গল্পের মধ্যে অতীতের স্মৃতি টুকরো, অতীত না যতটা মনে করবেন ততটা আপনার উপরে এফেক্ট হবে, এটা জানি। আমি নিজেই কিন্তু অতীত বেশি মনে করি এবং এটা মনে করে কষ্ট পাই। বলে কিন্তু আমি আপনাদেরকে বলছি যে জিনিসটা করবেন না, কারণ এই জিনিসটা আসলে যে অতীত আপনাকে কষ্ট দেয় সে অতীতের কথা আপনি ভাববেন না। স্ট্রং হবেন, ভালো থাকবেন, সুন্দর একটা পরিবেশে থাকবেন এবং নিজের সন্তানদেরকেও সুন্দর একটা পরিবেশ দিবেন। তো আজ এই পর্যন্তই। আমি আবারও ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।